অদিতি। অদিতির মাঝে মাঝে লেখালেখি করতে খুব ইচ্ছে করত। যখন সে ক্লাস 6-এ পড়ে তখন থেকে ছোট ছোট কবিতা, ছোট ছোট গল্প লিখতে চেষ্টা করত। কিন্তু মাঝে মাঝে তার মনে হতো যে এসব গল্প কবিতা লিখে কী লাভ, এগুলো শতভাগ সত্য হয় না কখনো। আর এই লেখাগুলোর মাঝে প্রায়শই কিছু না কিছু মিথ্যে কথা ঢুকেই যায়, কিছু বানোয়াট কথা ঢুকে যায়। আর একবার এক লেখায় একভাবে লিখলে আরেক সময় লেখাটা অন্যরকম হয়ে যায়। তাই মাঝে মাঝে সে তার নিজের লেখাগুলোকে পুড়িয়ে ফেলত। আবার কিছুক্ষণ পরে লেখাগুলো পোড়ানোর জন্য আফসোস করত। মাঝে মাঝে নিজের মন মানসিকতা নিয়ে অদিতি ভাবত যে সে কি আসলে এই পৃথিবীর কোনো মানুষ। তার কেবলই মনে হতো এই পৃথিবীর মানুষগুলো খুবই নিষ্ঠুর অভিনেতা, যে যার সামর্থ্য অনুযায়ী একে অপরের সাথে খুব কৌশলে অভিনয় করে যাচ্ছে, খুব দক্ষতার সাথে স্বার্থ হাসিল করে যাচ্ছে। কেউ কিন্তু নিজের মনের কথা কাউকে পরিষ্কার করে বলছে না। অদিতির মনে আছে, যখন সে প্রথম স্কুলে গিয়েছিল তখন খুব কান্নাকাটি করছিল। আর সে তার বাবার হাত শক্ত করে ধরে রেখেছিল এবং কাঁদতে কাঁদতে বলছিল, বাবা আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না আব্বা, আমি ভেতরে ঢুকবই না। অদিতির বয়স তখন কত হবে, 4.5 বছর বা 5 বছর এরকম। কিন্ডারগার্টেন স্কুলে কেজি 1-এ ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার প্রথম অভিজ্ঞতা ছিল সেদিন। ওভাল শেপের স্কুলের বড় লোহার গেটের ভেতরে ঢুকে যাওয়া মানেই হচ্ছে সারা জীবনের জন্য সেখানে বন্দি হয়ে যাওয়া, এমনটাই মনে হচ্ছিল অদিতির। আশেপাশের সকল গার্ডিয়ান এবং অন্যান্য বাচ্চারা অদিতির কান্নাকাটি দেখছিল। শুধু অদিতি নয়, অদিতির মতো আরও 2-1জন ছেলে মেয়েও কান্নাকাটি করছিল। তারাও স্কুলে যেতে চায় না এবং ওই গেটের ভেতরে বোধহয় তারাও অদিতির মতো ঢুকতে চায় না। অদিতির বাবা চুপচাপ কেবল অদিতিকে নিয়ে দাঁড়িয়েছিলেন। অদিতি তার বাবাকেও খুব বেশি ভয় পেত। শুধু সে নয়, তার বাবা যেখানে চাকরি করেন এবং যেখানে কোম্পানির বাসায় থাকতেন সেখানে তার দাপটটা এমন ছিল যে তার পদধ্বনি শুনলেও মানুষ যেন সতর্ক হয়ে যেত। ওই যে আফজাল সাহেব আসছেন। আফজাল সাহেব মানেই হচ্ছেন একটা কিছু, ভীষণ বদমেজাজি, ভীষণ রাগী, ভীষণ সৎ, রুচিশীল, ব্যক্তিত্বপূর্ণ, আন্তরিক, কিন্তু সর্বোপরি আমোদপ্রিয় একজন শিল্পী মানুষ। কর্ণফুলী নদীর তীর ঘেঁষা একটা স্বনামধন্য জুট মিলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। সারাদিন অফিস করা, বিকেলে ক্লাব ঘরে আড্ডা মারা এবং রাতে ফিরে 1-1.5 ঘন্টা গান গাওয়া ইত্যাদি ছিল তার প্রায় নিত্যকর্ম। অদিতির বাবার 10-12টা ডায়েরি ছিল গানের। প্রচুর গান লিখেছেন তিনি। কি নেই সেখানে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতি, 2-1টা, বেশি নয়। আর বেশিরভাগই ছিল হিন্দি গান, উর্দু গান ইত্যাদি ইত্যাদি। স্ত্রী ও 1 মেয়ে অদিতি আর 2 যমজ ছেলে জয় বিজয়কে নিয়ে ছিল তার সাজানো সংসার। ঘরদোর পরিষ্কার করার জন্য কোম্পানির লোক ছিল, বাগানে কাজ করার জন্য বাগানের মালি ছিল। বিশাল রেসিডেন্সিয়াল এরিয়াতে প্রচুর মানুষের বসবাস ছিল। স্টাফ কোয়ার্টার, অফিসার্স কোয়ার্টার, জুনিয়র বাংলা, সিনিয়র বাংলা, সিকিউরিটি গার্ড, বিশাল বিশাল খেলার মাঠ, ক্লাব ঘর, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, টেবিল টেনিস, ক্রিকেট খেলা, ফুটবল খেলার মাঠ, বড় বড় 2-3টে পুকুর, 2টো বড় বড় হাই স্কুল, 2টো কিন্ডারগার্টেন স্কুল, 2টো প্রাইমারি স্কুল ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু মিলিয়ে বিশাল একটা পরিবেশ, যার বাইরের বিশৃঙ্খল পরিবেশ থেকে ছিল একদম আলাদা। অর্থাৎ এই বিশাল এরিয়া থেকে বাইরে বেরিয়ে
গেলে বাইরের দুনিয়াকে মনে হবে একদম আলাদা একটা জগৎ। পুরো এরিয়া ছিল সাজানো গোছানো, গাছগাছালি, পাখপাখালি, গৃহপালিত পশু পাখি, ফুলের বাগান, ফলের বাগানে ভরপুর। প্রায় প্রতিদিনই বিকেলবেলা ছেলে মেয়েদের খেলাধুলায় মুখরিত হয়ে উঠত পরিবেশ। ছেলেমেয়েরা, বড়রা, ছোটরা সবাই মিলেমিশে এক একভাবে এক একটা খেলা খেলত। প্রতি বছর একবার করে পিকনিক যাওয়া হতো, কখনো কক্সবাজার, কখনো কাপ্তাই চা বাগান, কখনো বান্দরবান। বেশিরভাগ প্রতি বছর প্রায় কক্সবাজারেই যাওয়া হতো। প্রতি বছর একবার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মাস 2 মাস আগে থেকেই সবাই প্রস্তুতি নিত। সিনিয়র ভাই বোনরা ছোট ছোটদের গাইড করত। আর অদিতির বাবা যেহেতু নিজেই গান করতেন, সেই কারণে অবশ্যই ফাংশনে তাকে 2টো গান গাইতেই হতো। শুধু তাই নয়, অদিতির বাবা পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক অফিসিয়াল অনুষ্ঠান ইত্যাদি সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করতেন। অনেক সময় ইনডোর পিকনিক হলে সেখানে সিনিয়র ভাই বোনরা তার বাবার পেছনে লেগেই থাকতো কেবলমাত্র অ্যারেঞ্জমেন্টের জন্য। আঙ্কেল শামিয়ানা পেতে দিবেন, আঙ্কেল রান্না করার জন্য মানুষ ঠিক করে দেবেন, আঙ্কেল চাঁদা তোলার জন্য ব্যবস্থা করে দেবেন, আঙ্কেল চাল ডাল নুন তেলের ব্যবস্থা করে দেবেন, আঙ্কেল বাজারের ব্যবস্থা করে দেবেন, আঙ্কেল মানুষ দিবেন, ইত্যাদি ইত্যাদি। তখন অদিতির মনে হতো যে মানুষটাকে সবাই বাঘের চাইতেও বেশি ভয় পায়, সেই মানুষটাকেই অ্যারেঞ্জমেন্টের জন্য খুঁজে বেড়ায় পাগলের মতো ছেলেমেয়েরা। তখন তাদের মধ্যে ভয় ডর কিছুই কাজ করে না। আর আফজাল সাহেব কেমন যেন তাদের সাথে আবার মিশেও যেতেন। তাকে দেখে তখন মনেই হতো না যে তিনি একজন ভীষণ বদমেজাজি মানুষ। ওই সময় মনে হতো তিনি যেন সবার বাবা, এই সমস্ত ছেলে মেয়ের বাবা তিনি, এবং তাদের আবদার মেটানোর ক্ষমতা একমাত্র তারই আছে। যেন এই আফজাল সাহেব ছাড়া আর কেউ এই কাজগুলো করতে পারবে না। অদিতি বাবার কঠিন রূপ সবসময় দেখে এসেছে, কিন্তু বাবার প্রতি তার সবসময় একটা অন্যরকম শ্রদ্ধাবোধ কাজ করেছে। বাবা ছিল সবসময় ওদের জন্য নিরাপত্তার প্রতীক। যেন বিপদ আপদ থেকে আগলে রাখার ক্ষমতা যেন শুধু বাবারই ছিল। বাবা যখনই গান করতেন তখন অদিতিকে সাথে নিয়ে গান করতেন। বাধ্যতামূলকভাবে অদিতিকে গান গাইতেই হতো, কারণ সে বাবার বিরুদ্ধে না কথাটা বলতে পারতো না। অদিতি কোনো কালেই শিল্পী হওয়ার গানের শিল্পী হওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ বাবার সাথে গান গাইতে তার ভয় করত। অর্থাৎ সে কখনো নিজের মনের ইচ্ছায় গান করত না। অদিতির মনে আছে, অদিতি প্রথম যে গানটা শিখেছিল খুব ছোটবেলায়, সেটা ছিল রবীন্দ্রসঙ্গীত। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনায়। অদিতির মা মাঝে মাঝে তার বাবাকে বলতেন, তুমি এত কঠিন কঠিন গান ওকে কেন গাওয়াচ্ছ? ও তো এখনো অনেক ছোট। অদিতির বাবা বলতেন, গানের কোনো বয়স নাই, যে কেউ যে কোনো বয়সে যে কোনো ধরনের গান গাইতেই পারে। মূলত বাবার সাথে গাইতে গাইতে অদিতি গান শিখেছিল। আর সেই সুবাদে প্রত্যেক ফাংশনে অবশ্যই অদিতির বাবা 2টো গান গাইতেন, আর অদিতিকে অবশ্যই একটা একক গান গাইতেই হতো। তাছাড়া বিভিন্ন ধরনের কোরাস গান তো ছিলই, যেগুলোতে সবাই মিলে গান গাইতো, অদিতিও গাইতো। কিন্তু সে কখনো একক গান গাইতেই চাইতো না, আর ওই একক গানটা তার ইচ্ছার বিরুদ্ধেই গাইতে হতো। আরও মজার বিষয় ছিল, একক গানটা সে ফাংশনের আগের দিন শিখত আর প্র্যাকটিস করত। সিনিয়র এক ভাই ছিল, যাকে সবাই সিনিয়র হিসেবে খুবই শ্রদ্ধা করত। নাম ছিল ফরিদ। এই ফরিদ ভাই সবসময় ফাংশন আসলেই অদিতির পেছনে একরকম লেগেই থাকতেন। অদিতি, তুমি ভালো করে প্র্যাকটিস করবে, তোমাকে একটি গান অবশ্যই গাইতে হবে, কোন গানটা গাইছো? ফাংশনের আগে 2 মাস প্র্যাকটিসের মাস ছিল, এবং প্রায় প্রতিদিনই ফরিদ ভাই অদিতিকে দেখলেই মনে করিয়ে দিতেন, অদিতি, গান প্র্যাকটিস করছো তো? গান কিন্তু তোমাকে গাইতেই হবে। মনে মনে অদিতি ফরিদ ভাইকে জবাব দিত,
আমি গান প্র্যাকটিস করবও না, আমি গান গাইবই না। কিন্তু মুখে বলতো অন্য কথা। সে বলতো, হ্যাঁ ফরিদ ভাই, আমি গান প্র্যাকটিস করতেছি, চিন্তা করবেন না। শাসন বারণের মাঝে বেড়ে ওঠা অদিতি প্রথম যেদিন স্কুলে গেল ভর্তি হওয়ার জন্য, তখন বাবার হাত ধরে কান্নাকাটি করছিল। কিন্তু তার কঠিন বাবা তখন একটি শব্দ উচ্চারণ করছিলেন না এবং কিছু বলছিলেন না। তিনি বলছিলেন না যে তোমাকে যেতেই হবে, ওই গেটের ভেতর ঢুকতেই হবে, কিছু না, চুপচাপ দাঁড়িয়েছিলেন। অদিতি তার বাবার হাতটা ধরেছিল। কিছুক্ষণ পর একজন টিচার এসে অদিতিকে ভুলিয়ে ভালিয়ে আদর করে বুঝিয়ে সুঝিয়ে ভেতরে নিয়ে গেলেন। বললেন, তুমি শুধু একটু লিখবে, তোমার লেখাটা দেখেই তোমাকে আমরা ছেড়ে দেব। তুমি আমার সাথে ভেতরে চলো, দেখো ওখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে, যাদের দেখে তোমার অনেক ভালো লাগবে, আসো। অদিতি কিছুটা স্বস্তি বোধ করলো টিচারের কথায় এবং টিচারের হাত ধরে চলে গেল গেটের ভেতরে। ভেতরে ক্লাসরুমে যাওয়ার পর অদিতির মনটা আসলেই ভালো হয়ে গেল। ক্লাসরুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিটা বেঞ্চে দুজন করে স্টুডেন্ট বসে আছে, দেয়ালে একটা বিশাল ব্ল্যাকবোর্ড, প্রত্যেকের সামনে একটি করে কাগজ ছিল, তারা ওখানে কি যেন লিখছিল। টিচার অদিতিকে বসিয়ে দিয়ে একটি কাগজ দিলেন, বললেন, তুমি স্বরবর্ণগুলো লেখো, অর্থাৎ স্বরেয় স্বরেয়া এগুলো লেখো, আর তার নিচে ইংরেজিতে ABCD লিখবে, ঠিক আছে? অদিতি তাই করলো এবং লেখা শেষ করেই সে টিচারকে বলে বসলো যে, টিচার আমি এখনই চলে যাব। টিচার উঠে অদিতিকে তার বাবার কাছে পাঠিয়ে দিলেন। অদিতির মনে হতে লাগলো সে যেন একটা বন্দিশালা থেকে মুক্ত হয়েছে। কিছুদিন পর স্কুলে যথারীতি ভর্তি হয়ে গেল অদিতি। অদিতি প্রতিদিন গাদা গাদা বই খাতা নিয়ে স্কুলে যাওয়া শুরু করেছিল। 3টা বাংলা বই, 3টা ইংরেজি বই, হাতের লেখা, হোমওয়ার্ক, অঙ্ক, ক্লাস ওয়ার্ক, ড্রয়িং ইত্যাদি করতে করতে অদিতি মনে হতে লাগলো যে লেখাপড়া বুঝি আর কোনো দিন শেষ হবে না, লেখাপড়ার বাইরে যেন আর কিছুই নেই। পড়ালেখাটাকে অদিতি তখন মনে হতে লাগলো একটা অত্যাচার। তার সব সময় মনে হতো, বই 3টা হলে কি হতো, শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি, এটাই কি যথেষ্ট ছিল না? স্কুলে শাসন বারণটাও ছিল উল্লেখ করার মতো। সেই সাথে ঘরেও সমানতালে শাসন বারণ চলত। এসব কেবলমাত্র অদিতির ঘরের কথা নয়, এগুলো সম্ভবত ওই সময়কার মানুষদের প্রতিটা ঘরের অতি সাধারণ ঘটনা ছিল। অদিতির অবশ্য ভালো লাগতো না, বিশেষ করে তার বাবা মার শাসন করার পদ্ধতি এবং স্কুলের শাসন করার পদ্ধতি তার একদম ভালো লাগতো না। তার মনে হতো এগুলো হচ্ছে অত্যাচার, এসব অত্যাচারে কখনো কখনো কেউ মানুষ হতে পারে না। এবং অদিতির মনে হতো সেও বোধহয়